আজ সিঙ্গাপুর হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় মির্জা আব্বাসের। আজ বিকালে তাকে দেশে আনা হচ্ছে। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের আইসিইউতে। দর্শক দেখতে পাচ্ছেন মির্জা আব্বাসের লাশ দেশে আনা হচ্ছে। এই সংবাদটি কিন্তু এখনো গোপন আছে। এদিকে আজ সিঙ্গাপুর হসপিটালের আইসিইউতে মৃত্যু হয়েছে মির্জা আব্বাসের। মৃত্যুর সংবাদ গোপন রেখে ওনার লাশ দেশে আনা হচ্ছে। তারেক রহমানও এবার নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে ফেসে গিয়েছে। ওনারা ক্লিয়ার করেছে আব্বাস ভাই, আমি ওনার জন্য প্রার্থনা করি এবং দোয়া করি। এখানে অনেকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করতেছে, তো এটা লাভ হবে না, কারণ অলরেডি ওনার ছেলে স্টেটমেন্ট দিয়েছে। তারপরে হলো যারা ডাক্তার, আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি যে মির্জা আব্বাসের এই শারীরিক পরিস্থিতির জন্য কি সত্যিই বাইরের কেউ দায়ী, নাকি এই ভয়াবহ চাপের উৎস লুকিয়ে আছে দলের ভেতরেই? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য এক গভীর নীল নকশা তৈরি হয়েছিল। চারদিকে বিএনপি সরকার যা শুরু করেছে, বিএনপি সরকারের যে নাটকীয়তা, অগণতান্ত্রিক পথে বিএনপির অগ্রযাত্রা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং বিএনপি সরকারের যে প্রতারণা এবং বেইমানি, জনগণের ম্যান্ডেটের সাথে যে প্রতারণা এবং ভারত যুক্তরাষ্ট্রের এজেন্ডা যেভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে, তাতে জামাত এনসিপির আর বসে থাকার সুযোগ নেই। তাতে করে আমার আবার মনে হচ্ছে বাংলাদেশ সেই আদি যুগে, অর্থাৎ 2001 থেকে 2006 সালের যে ভয়াবহ শাসনামল, সেই শাসনামলের দিকে ফিরে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ এবার ভয়াবহ শাসনের দিকে গিয়েছে। একদিকে দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের মৃত্যুর সংবাদ, অন্যদিকে বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুন অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে বিএনপি সরকারের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, মির্জা আব্বাসের এই ঘটনার জন্য সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরাসরি দোষারোপ করছিল। আজকে দেখতে পারি অনেক নতুন তথ্য সামনে আসে এবং মির্জা আব্বাসের মূল নিউজটি এখনো কিন্তু গোপনে রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মির্জা আব্বাসের অবস্থা এবং বাংলাদেশের অবস্থা, দেশের সকল রাজনীতির আপডেটগুলো এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেপথ্যের সেই অদৃশ্য মাস্টারমাইন্ডরা কি তবে তাদের পরিকল্পনায় সফল হয়েছে? চলুন ধীরে ধীরে সরিয়ে ফেলি পর্দা এবং দেখি রাজনীতির অন্ধকার মঞ্চে কিভাবে লেখা হয়েছিল সেই জঘন্য ষড়যন্ত্রের কাহিনী। রাজনৈতিক অঙ্গনে এখন একটিই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। কিন্তু এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। বিশেষ করে বিএনপির অনেক সমর্থক সরাসরি আঙুল তুলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে। তাদের দাবি পাটোয়ারির কারণেই নাকি আব্বাস সাহেবের আজকের এই অবস্থা। কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিকের চোখ দিয়ে যখন আমরা ঘটনাগুলোর গভীরে তাকাই, তখন সামনে ভেসে ওঠে এক সম্পূর্ণ ভিন্ন রহস্যে ঘেরা চিত্র। মির্জা আব্বাস কি সত্যিই জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি? 2026 সালের 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচন, সেখানে কি সত্যিই ছিল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন? যারা যুক্তি দিয়ে রাজনীতি বিশ্লেষণ করেন তারা খুব ভালো করেই জানেন সেই নির্বাচন ছিল একটি সুপরিকল্পিত কারচুপির নাট্যমঞ্চ। আওয়ামী লীগের ভেতরকার অনেক সমর্থকও আজ আড়ালে স্বীকার করেন সেই রাতে কি ঘটেছিল। পর্দার আড়ালের এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এক প্রভাবশালী নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে, যেন অদৃশ্য কেউ আগে থেকেই তার অধিকার কেড়ে নিয়েছে। 2018 সালে যে রাতের ভোট সংস্কৃতি শুরু হয়েছিল, 2026 সালে আমরা যেন তারই আরও বিস্তৃত ও নগ্ন সংস্করণ প্রত্যক্ষ করলাম। এখন প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসের এই শারীরিক পরিস্থিতির জন্য কি সত্যিই বাইরের কেউ দায়ী, নাকি এই ভয়াবহ চাপের উৎস লুকিয়ে আছে দলের ভেতরেই? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য এক গভীর নীল নকশা তৈরি হয়েছিল। তার নিজের স্ত্রী আফরোজা আব্বাস চেয়েছিলেন সেই আসন থেকে নির্বাচন করতে, কিন্তু শেষ পর্যন্ত যখন মির্জা আব্বাসকে জোর করে সামনে আনা হলো, তখন কি সেখান থেকেই শুরু হয়েছিল এক অদৃশ্য মানসিক যুদ্ধ? একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমরা যখন নথিপত্র আর ইনসাইডার সোর্সগুলো যাচাই করলাম, তখন দেখতে পেলাম মির্জা আব্বাসের এই পরিণতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল। ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের সেই সময়গুলো, কোথা থেকে এলো এই পাহাড় সম সম্পদ? বাবার ভিটে মাটি বিক্রি করে কি সত্যিই এমন সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? ক্ষমতার দাপটে মানুষ অনেক সময় অতীত ভুলে যায়, কিন্তু যখন শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, তখন সেই পুরনো পাপের স্মৃতিগুলো কি আবার ফিরে আসে না?
আজ যারা মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনীতি করছেন তারা কি একবারও ভেবে দেখেছেন একজন মানুষের ব্রেইনের ওপর কতটা চাপ পড়লে তার এমন ভয়াবহ অবস্থা হতে পারে? এই চাপ কি সত্যিই নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন, নাকি সেই সব বন্ধুরা দিয়েছেন যারা সব সময় তাকে সরিয়ে দিতে চেয়েছিল? চলুন এবার আমরা আরও গভীরে প্রবেশ করি। আমরা উন্মোচন করব সেই রহস্যময় রাত, কারচুপির নেপথ্যের কারিগরদের গল্প এবং জামায়াতে ইসলামীর হঠাৎ নীরব হয়ে যাওয়ার পেছনের রক্তহীন করা কারণগুলো। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষ হয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে অসংখ্য প্রশ্ন। কেন সেদিন দেশের একটি বড় রাজনৈতিক শক্তি হঠাৎ করে হাত গুটিয়ে বসেছিল? কেন জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল একটি দল রাজপথে নামেনি? এটি কি কোনো গোপন সমঝোতা, নাকি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হওয়া নতুন এক নীল নকশা? আজ আমরা সেই অন্ধকার গলির সত্য তুলে ধরব। মির্জা আব্বাস যে নির্বাচনে জয়ী হয়েছেন সেটি নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই হাসাহাসি চলে, এমন কথাও শোনা যায়। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা এক অদ্ভুত গল্প শুনলাম। বাড্ডার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী যখন ভোট দিতে যান তখন প্রিজাইডিং অফিসার তাকে জানিয়ে দেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, যেন অদৃষ্ট কোনো হাত আগেই সবকিছু লিখে রেখেছে। 2018 সালের সেই রাতের ভোটের স্মৃতি যেন 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে চারদিকে বিএনপি সরকার যা শুরু করেছে, বিএনপি সরকারের যে নাটকীয়তা, অগণতান্ত্রিক পথে বিএনপির অগ্রযাত্রা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং বিএনপি সরকারের যে প্রতারণা এবং বেইমানি, জনগণের ম্যান্ডেটের সাথে যে প্রতারণা এবং ভারত যুক্তরাষ্ট্রের এজেন্ডা যেভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে, তাতে জামাত এনসিপির আর বসে থাকার সুযোগ নেই। তাদেরকে জরুরি ভিত্তিতে রাজপথে নামা উচিত। দর্শক, আমাদের এই বাংলাদেশ ভালো নেই। ইউনূসের আমলে বিএনপি সরকারের চাইতে হাজার গুণ ভালো ছিলাম আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সোশ্যাল সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সব দিক বিবেচনায় ইউনূস সরকার আমল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো আমল। ইউনূস সরকার আমলে মব ছিল না, আর এখন একটা মবের রাজ্যে আমরা পড়েছি। মানুষের জীবনের একটা নিরাপত্তা ছিল, কিন্তু এখন জীবনের নিরাপত্তা নেই। একদম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানুষ হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে খুনিরা খুব সহজে পালিয়ে যায়, কোনো টু শব্দও হয় না। উত্তরার মতো একটা অভিজাত জায়গায় মার্কেটে আগুন দিয়ে পুড়িয়ে সবকিছু তছনছ করে মব করে নিয়ে যাওয়া হয়, কেউ কিছু করতে পারে না। ইউনূসের আমলে এরকম কিছু শুনেছেন? ইউনূসের আমলে কোনো মব ছিল না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনকে মব ট্যাগ দিয়েছিল, কিন্তু এখন যেটা হচ্ছে মব, প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়ে গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভয়ানক অবনতি নিকট অতীতে আমরা দেখিনি। দর্শক, এরই মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় চুরি কি? জনগণের ম্যান্ডেট চুরি। জনগণের ম্যান্ডেট চুরির বা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার মতো ক্রাইম পৃথিবীতে আর হতে পারে না, বিশেষ করে গণতান্ত্রিক সভ্য জগতে। তো বিএনপি জুলাই সনদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, তারা সংবিধানের দোহাই দিচ্ছে। এটা অন্যান্য সকল ফ্যাসিবাদী রেজিমের মতোই। ফ্যাসিস্টরা, যাদের জনগণের শক্তি নেই, জনগণের সমর্থন নেই, তারা টিকে থাকার জন্য সংবিধানকে ব্যবহার করে। আর যাদের জনগণের সমর্থন আছে তাদেরকে জনগণের মতামতের ঊর্ধ্বে সংবিধানকে স্থান দেওয়ার ছলচাতুরি করতে হয় না। তো বিএনপি এটা করছে। প্রত্যেকটা পরতে পরতে বিএনপি অগণতান্ত্রিক পথে তার হাঁটছে। যেমন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে, 2 দিন পর শুনবেন যে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করেছে। এবং কাদেরকে? সব বিএনপি। নিরপেক্ষ বা রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসক যারা রয়েছে, সিভিল অ্যাডমিন, এরকম কেউ না, সব বিএনপি। এবং নির্বাচনের চিন্তা ভাবনা তাদের নেই। এরকম অগণতান্ত্রিক পথে হাঁটছে বিএনপি সরকার। এই পরিস্থিতিতে জামাত এনসিপি যদি বসে থাকে, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হবে। তাদের জন্য এখন ওয়াজিব রাজপথে নামা। বিশেষ করে 1 মাস যেহেতু পার হয়ে গেছে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সব আহ্বান করেনি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন, রাষ্ট্রপতি সেটা করবেন, কিন্তু সেটা করা হয়নি। এখন জামাত এনসিপিকে ঝুঁকে নিতে হবে। তারা নিজেরাই অধিবেশন শুরু করে দিক, আরো বেশ কিছু ঝুঁকি নিতে হবে এবং এটা নিয়ে রাজপথে নামতে হবে। এই যে সালাউদ্দিন আহমেদ যে ধরনের কথা বলেছেন, তার বিরুদ্ধে কেন রাজপথে মিছিল হয়নি? আমি অবাক যে জুলাইকে আবেগ বলবেন, জুলাই সনদকে ভাবে অবজ্ঞা করবেন, জুলাই সনদের প্রশ্নমালা থেকে শুরু করে গণভোটের প্রশ্নমালা সবকিছুকে মারাত্মকভাবে অপমান করছেন, মিথ্যা কথা বলছেন, জাতির সাথে প্রতারণা করছেন, জনগণের জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন, আর তার বিরুদ্ধে কোনো কথাবার্তা নেই। না, ডেফিনেটলি এর জন্য রাজপথে নামা উচিত। আমরা সেই পরামর্শ দিচ্ছি। দর্শক দেখেন, জামাত ইসলাম একটা প্রতিবাদ জানিয়েছে। জেলা পরিষদের দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী। গোলাম পরোয়ার, এর আগে সিটি কর্পোরেশনে নিয়োগ করা হয়েছে। ওনারা ক্লিয়ার করেছে আব্বাস ভাই অনেক অসুস্থ, আমি ওনার জন্য প্রার্থনা করি এবং দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। এবং সেখানে অনেকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করতেছে, তো এটা লাভ হবে না, কারণ অলরেডি ওনার ছেলে স্টেটমেন্ট দিয়েছে। তারপরে হলো যারা ডাক্তার, তো
আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি যে এটার কারণে না, এটা ওনার আগে থেকে সিকনেস ছিল এবং সেটা থেকে হয়েছে, এবং তার ফ্যামিলিও এটা স্পষ্ট করেছে। তো এটা নিয়ে যারা জল ঘোলা করতেছে অথবা তারা রাজনৈতিকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, আমি সাথে সাথে দোয়া করেছিলাম ওই দিন। আমি ওনাদের ফ্যামিলিতে অ্যাপ্রোচ করেছিলাম যে যাওয়ার জন্য, ওনারা ব্যস্ত ছিল এবং আমিও চাইনি যে অন্য কেউ কোনো সুযোগ নেওয়ার যাতে নিতে পারে, সেই পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক। আমি ওনার জন্য দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে ফিরে আসুক। তবে আমাদের এটাতে মানে অনেকে মনে করে যে আমি থেমে যাব বা কোনো কিছু নেন না, আমাদের এটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ফলত এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলমান থাকবে। বেসিক্যালি আমি মানুষের সাথে মেশার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো বলার চেষ্টা করেছি। তো মানুষ হলো অনেক ভীতির মধ্যে রয়েছে এবং তারা তাদের কথাগুলো বলতে পারে না। তো সে জায়গা থেকে আমি কথাগুলো বলেছি এবং মানুষ অনেক জায়গায় গিয়েছে, জাস্ট আমাকে দেখতে চেয়েছে তারা। আমি সিলেটে গিয়েছি, 10-12 হাজার লোক উপস্থিত হয়েছে, চট্টগ্রাম, সব জায়গাতে তারা আমাকে দেখতে চাচ্ছে এবং তাদের যে না বলা কথাগুলো সেগুলো হয়তো আমি বলছি, এই জন্য তারা আমাকে দেখতে চাচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে এখানে তারা দেখেছে যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এবং তারা আমাকে সংসদে দেখতে চেয়েছে, সেই জায়গা থেকে তাদের একটা আবেগ অনুভূতির জায়গা আছে, সেই জায়গাটা থেকে তারা দেখা করতে চেয়েছে। এবং আমি বেসিক্যালি জেনজিদেরকে বেশি কানেক্ট করেছি এবং আমি ফান হিউমারের মধ্যে পলিটিক্যাল কমিউনিকেশন করার চেষ্টা করেছি, ফলে তারা আমার সাথে অনেক বেশি কানেক্ট করেছে এবং তাদের সাথেও আমি এই মধ্য দিয়ে হলো ফিজিক্যালি তাদের সাথে কানেকশন হওয়ার একটা সুযোগ এসেছে, সেটা হয়েছে। জনগণ যদি চায় তাহলে দেখা যাবে। শুনতে তো পাচ্ছি ভাই আপনি উত্তর থেকে দাঁড়াচ্ছেন। কোথা থেকে দাঁড়াবো এটা, আমি সিলেটে গিয়েছি, সিলেটে বলে যে এখান থেকে দাঁড়ান, চিটাগংয়ে বলতেছে এখান থেকে মেয়রে দাঁড়ান, বিভিন্ন আমি যেখানে গিয়েছি ওইখানে বলে যে না, রংপুরে গিয়েছে ওরা বলতেছে আপনি এখান থেকে দাঁড়ান। তো আমার যেটা ঢাকাতে আমি যে স্টেজের মানুষের সাথে কানেকশন অথবা যেটা দেখেছি, এটা আমি সিলেটেও তেমন দেখেছি, চিটাগংয়ে তেমন দেখেছি, রংপুরেও তেমন দেখেছি। আমি এখনো কোনো ইচ্ছা পোষণ করি নাই, যদি মানুষ চায় তখন দেখবো যে এটা আসলে লোকাল গভর্নমেন্টের এখন কিছু বাকি আছে। যেমন আমার ভাগ্যটা এমন, আমি চাঁদপুর 5 ইলেকশন করতাম, ওইখান থেকে চলে আসছি ঢাকা 18, ঢাকা 18 থেকে ঢাকা 8-এ। তো এটা কিন্তু আমার কোনো প্রিপারেশন ছিল না, কোনো কিছু ছিল না, বাট আমি সর্বোচ্চটা দিয়ে ফাইট করছি এবং জয়ী হয়েছি, যদিও ছিনিয়ে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রেও যদি লোকাল গভর্নমেন্টে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রেও আমি যাব, ফাইট করব, চ্যালেঞ্জ নিব। তো বেসিক্যালি আমি এখন যে কাজটা করতেছি, মানে যারা সোসাইটিতে আছে নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ আমার অর্গানাইজেশন আমি ফোকাস করতেছি। দর্শক, গত 1.5 বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলে প্রফেসর ইউনূস ওই যে বিদেশে গিয়ে বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যে রিসেট বাটন টিপার কথা বলেছিলেন, সেই রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর কৃতিত্ব ভুলিয়ে দিতে চেয়েছিলেন এবং তার আমলে শেখ হাসিনার সমস্ত দোষ বঙ্গবন্ধুর ওপরে চাপিয়ে যেভাবে বঙ্গবন্ধুকে ছোট করা, খাটো করা, অপমান করা, অপদস্থ করা, নিজে সমস্ত প্ল্যান করে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা, সরকারি বুলডোজার সাপ্লাই দেয়া, যারা ভাঙছে তাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ানো, এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো বোধহয় বাংলাদেশের মতো দেশেই একমাত্র সম্ভব। পৃথিবীর আর কোনো দেশে সে দেশের স্বাধীনতার মহানায়ককে নিয়ে এরকম অপমানজনক কর্মকাণ্ড আর কোথাও হয়েছে কিনা সেটাও একটা বড় গবেষণার ব্যাপার। যখন বঙ্গবন্ধুর মানে 12 ছরাদ্দ করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে, যেন তার মেটিকুলাস ডিজাইনের অন্যতম একটা অংশ, অন্যতম 2টা মানে প্রধান 2টা মানে এজেন্ডাই ছিল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া এবং বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেয়া। বঙ্গবন্ধুকে নানাভাবে ছোট করা হয়েছে। আমরা দেখেছি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী হামলে পড়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলে পড়ার এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্যকে জড়িত থাকতেও আমরা দেখেছি। সেটা না হয় একটা মেনে নেওয়ার ব্যাপার যে শেখ হাসিনার উপরে প্রচণ্ড ক্ষোভ, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেয়া, দুর্নীতিবাজ, মানে অত্যাচার নিপীড়ন করেছে, তার ক্ষোভটা 5 আগস্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে গিয়ে পড়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য কিংবা 5 আগস্টের পরে সারা দেশে যেভাবে মেটিকুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন সহ যে 7টি স্তরের যে ইতিহাস সম্বলিত ভাস্কর্য, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, সেগুলো কিংবা ফেব্রুয়ারির 5 তারিখে যে ঘটা করে সরকারি পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, সেগুলো, সেই প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্নগুলো যখন আসে তখন আমরা ভুলে যাই বঙ্গবন্ধুর মহান মুক্তিযুদ্ধে যে কৃতিত্ব, মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর পাকিস্তান থেকে ফিরে আসা, তাকে পাকিস্তান ফেরত দিতে বাধ্য হওয়া, ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি নিয়েছিলেন, তিনি নিতে চেয়েছিলেন কি চাননি, কি বলেছিলেন তিনি, কি মনোভাব দেখিয়েছিলেন তিনি, বঙ্গবন্ধু তার জীবনে কত কষ্ট, কত ত্যাগ তাকে সহ্য করতে হয়েছে, সেই ব্যাপারগুলো কি একবারও আমরা ভেবে দেখি কিংবা ভেবে দেখেছি?
আমরা হয়তো ভেবে দেখতে ভুলে গিয়েছি, কিংবা আওয়ামী লীগ যারা করেন তাদেরও অনেকে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর মূল্যায়ন করতে পারেন কিনা কিংবা জানেন কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও আওয়ামী লীগ করেন না, কিন্তু বঙ্গবন্ধুর দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।